তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওগো অবুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ভরে করি গো আদর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না কো কোনোদিনও পর। স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা এবং আমার সঙ্গে আজকে আছেন মেরিন অফিসার আব্দুল্লাহিল মারুফ ভাই। আপনাকে বাংলাদেশের স্বাগতম এবং একই সঙ্গে অভিনন্দন, সদ্য বাবা হয়েছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশে এবার এসেছি, আসলে এটা আমার জন্য ভীষণ সারপ্রাইজিং ছিল, যদিও আই ওয়াজ আনলাকি যে আমি আমার ওয়াইফের ডেলিভারি ডেটটা মিস করছি। আমার সন্তান হওয়ার 4 দিন পরে আমি বাংলাদেশে এসেছি। আর এছাড়াও জাহাজে যে সময়টা ছিলাম, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি, কারণ বুঝতেই পারছেন আমি আসলে প্রত্যেকটা মোমেন্টে টেন্স ছিলাম যে কি হয় না হয়, বাংলাদেশে আর দূর থেকে যা হয় আর কি। ইভেন আমি যেন ডেলিভারি ডেটের আগে আসতে পারি সেজন্য আমি এমন একটা জাহাজে গেছিলাম যেটা হচ্ছে ফ্লোটিং স্টোরেজ ইউনিট, জাহাজটা একটা জায়গায় থাকে। আমি সেইলিং কোনো জাহাজে যাই নাই। এনিওয়ে, লাইফ অফ আ সেইলার এইরকম হয় আর কি, আমাদের হতেই পারে, অনেকের হয়, আমারও হয়েছে। আপনার ছেলের নাম তো আয়াজ। এবারের বাংলাদেশে ফেরাটা আসলে অন্যান্য বারের চেয়ে অন্যরকম, আসলে কতটা অন্যরকম? এটা আসলে অদ্ভুত একটা ফিলিং, আমি মানে বুঝি নাই আগে। ইভেন এখনও আমার মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় যে আই হ্যাভ বিকাম আ ফাদার। হয়তো আস্তে আস্তে যত দিন যাবে তত বুঝতে পারবো, বাট অদ্ভুত একটা ফিলিং। জব রেসপন্সিবিলিটিসের জন্যই আপনারা আসলে তখন ফ্যামিলি রেসপন্সিবিলিটিটা পুরোপুরি হয়তো বা ফুলফিল করতে পারেন না, তো এটা নিয়ে কি আসলে আক্ষেপ কাজ করে না? অবশ্যই অবশ্যই কাজ করে। ইভেন আমি যদি বলি যে আমার বাবার মৃত্যুর 1 মাস 10 দিন পরে আমি বাংলাদেশে এসেছিলাম। সো ইট ওয়াজ রিয়েলি টাফ। এটা এটা আসলে শুধু আমরা বুঝি, আমরা ছাড়া অন্য কাউকে বোঝানো এটা সম্ভব না যে ওই সময় কি ফিল হয়। আর আমি একটা দেখা যাচ্ছে জাহাজে একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছি, তার মানে এই না যে আমি আমার ডিউটি অফ করছি, আমি কিন্তু আমার কাজ করছি, বাট আমার ভেতরে এই সমস্ত বিষয়গুলো চলতেছে। এটা শুধু যে আমরা নাবিকরা তা না, দেশের বাইরে যারা থাকে সবারই আমার মনে হয় কম বেশি এই ধরনের ফিলিং কাজ করে, কারণ আমাদের দেশের প্রতি, ফ্যামিলির প্রতি টান তো সবার আসলে একই রকম। তো এটা, আর সেইলারদের জন্য আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা চাইলেই তো হুটহাট করে বাংলাদেশে ফিরতে পারি মানে না। তীরেও তো উঠে আসা যায় না। হ্যাঁ, ডিপেন্ডস অন সিচুয়েশন যে আমরা কোথায় আছি। এখন যদি ইন্ডিয়ান ওশানের মাঝখানে থাকি, যদি আটলান্টিকের মাঝখানে থাকি, কিছুই করার নাই। মাঝ সাগরে এমন কোনো এমার্জেন্সি হলো যে আপনার অথবা আপনাদের কোনো ক্রু মেম্বারের যেতেই হবে তীরে, সো তখনও এমার্জেন্সি কি আসলে কোনোভাবেই ফুলফিল করা বা মেটার করা পসিবল না? হ্যাঁ, তখন পসিবল যদি এমন হয় যে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন, দেন উই হ্যাভ টু কল দ্য নিয়ারেস্ট, মানে আমরা কোন দেশের আশেপাশে আছি সেই দেশে যোগাযোগ করা হয়। যেমন বাংলাদেশের আশেপাশে যদি থাকে তাহলে বাংলাদেশের নৌবাহিনী আছে, কোস্টগার্ড আছে, ওনাদের সাথে যোগাযোগ করলে হয়তো হেলিকপ্টারের মাধ্যমে তখন নিয়ে আসা যাবে। যদি এমন কোনো সিচুয়েশন হয়, আমি আবার বলতেছি যে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন, যদি নর্মাল মেডিকেল কেস হয় তাহলে এমন যদি দেখা যায় যে হ্যাঁ অনবোর্ড চিকিৎসা দিয়ে, মেডিসিন দিয়ে তাকে রাখা যাবে, তাহলে রাখা যায়। বাট বেশি সিরিয়াস কিছু হলে তখন হেলিকপ্টার অ্যারেঞ্জ করা যায়। যারা আসলে সমুদ্রে থাকেন, বিশেষ করে নাবিকরা, ওনারা আসলে পানি, চারপাশে পানি দেখতে দেখতে একটা সিকনেস কাজ করে, তো এইটা আসলে কতটুকু সত্যি? নাবিকদের একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে আমরা যখন সমুদ্রে যাই তখন অপেক্ষা করি কবে দেশে ফিরবো, কবে দেশে ফিরবো, এই ধরনের একটা ফিলিং। পানির উপরে থাকি, ওইটা একটা আলাদা জগৎ। মানে ডাঙায় আসার জন্য একটা আকুতি হ্যাঁ, থাকে। আবার যখন ডাঙায় আসি, যেমন দেশে আসার পরে সর্বোচ্চ 2 থেকে 3 মাস হয়তো আমি এনজয় করতেছি, ভালো লাগতেছে, সবই ঠিক আছে। বাট দেশে আর একটা সমস্যা কি দেখেন, আমি এখানে এসেছি, আমি এখন ফ্রি,
আমার কোনো কাজ নাই। বাট বাকি সবাই আমার বন্ধু বান্ধব, আমার সারাউন্ডিংয়ে যারা আছে সবাই তো তাদের মতো আসলে ব্যস্ত, নিজেদের So, লাইফে ব্যস্ত। নিজেদের লাইফে ব্যস্ত। সমুদ্রে যখন থাকেন কন্টেন্ট বানান কখন, আমাকে বলেন এটা? এটা কি কন্টেন্টের পেছনে আমি একদম সময় দেই না বললেই চলে, ঠিক আছে, হয়তো ম্যাক্সিমাম 30 মিনিটস। আর সেজন্যই আমার কন্টেন্টের মধ্যে কোনো ওই যে হাবিজাবি এডিটিং স্কিলের মতো ওই রকম কিছু না। আমি জাস্ট নর্মাল ক্যামেরা ধরে আমার আইফোনের যে আইমুভি সেটা দিয়ে এডিট করে ব্যাস আমি পাবলিশ করি। এটা শুধুমাত্র, আমি তো বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটর না, আসলে সমুদ্র একটা ভিন্ন জায়গা, আপনারা ওই জায়গাটা হয়তো দেখতে পান না সেভাবে, যার কারণে মানুষ ইন্টারেস্টের সাথে ভিডিওগুলো দেখে। আমি যদি ল্যান্ডে এসে ভিডিও বানাই, ওই কোয়ালিটি ভিডিও কেউ দেখবে না। 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা হয়তো আমি টাইম দেই, এর বেশি আমার আসলে সময় নাই জাহাজে, কারণ প্রত্যেক দিন আমাদের তো কোনো ছুটি নাই। যে কারণে এই যে এটা- এখন আপনি প্রায় 3-4 মাসের জন্য চলে এলেন। জি, এখন আমার ওই যে ফুল ডে অফ, কিছুই করার নাই। কিন্তু এই যে যখন আপনারা সমুদ্রে থাকেন বা মাঝ সাগরে যান, যেমন এখন জলদস্যুদের আক্রমণের ব্যাপারটা নিয়ে খুব কনসার্ন, রিস্ক অ্যানালাইসিসের ব্যাপারগুলো আসলে কোন জি। ডিপার্টমেন্ট দেখে বা এগুলো আসলে কাদের দায়িত্ব? এইরকম আবদুল্লাহর অ্যাটাকের আগে এটা এতটা সিগনিফিক্যান্ট ছিল না, হঠাৎ করে অ্যাটাকটা হওয়ার পরে যাই হোক এখন হয়তো বাকিরা আবার সতর্ক হয়ে যাবে। আর আবদুল্লাহর ইস্যুটা আসলে এমনই, তারা হয়তো ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি নেয়নি, যেহেতু তারা সোমালিয়া থেকে অনেক দূর দিয়ে যাচ্ছিল, প্রায় 600 মাইল দূর দিয়ে। কোন রুটে গেলে কতটুকু রিস্ক থাকতে পারে, সেখানে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, এই ডিসিশনগুলো দিবে ডেফিনেটলি ক্যাপ্টেন এবং কোম্পানি। ক্যাপ্টেন উনি অবশ্যই কোম্পানির সাথে কনসাল্ট করে তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসের এই বিষয়গুলো আসলে আপনারা কতটুকু মেনটেন করেন, কিংবা ইন্টারন্যাশনাল রুটে যে জাহাজগুলো চলাচল করে কতটুকু মেনটেন করে বলে আপনি মনে করেন? বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস এটা কম বেশি সবাই এটা ফলো করে, কিন্তু ওই যে বললাম যে সামহাও করা হয়নি, যেহেতু অনেক দূর দিয়ে যাচ্ছিল, ইউ ক্যানট ব্লেম দেম যে আপনারা মানে আপনি 100% ব্লেম করতে পারবেন না, সুযোগ নাই। কারণ তারা আমি যদি আবদুল্লার কথা বলি, তারা নিয়মের মধ্যেই ছিল, নিয়মের বাইরে কিন্তু তারা যায়নি। বাট যদি তারা পদক্ষেপগুলো নিত তাহলে হয়তো ভালো হতো। ব্রিজে থেকে তো আসলে পুরো জাহাজের আশপাশে কি অবস্থা আছে সবকিছু আসলে অবজার্ভ করা যায়। সেখানে আপনার জাহাজের কাছাকাছি যদি কোনো অবজেক্ট থাকে, তো সেটা তো আসলে নোটিফাই করার কথা অথবা অবজার্ভ করার কথা। আমি ভিডিওতে যেটা দেখলাম যে ফাস্ট বোট আসতেছিল, তো ছোট ফাস্ট বোটগুলো অনেক সময় রেডার স্ক্রিনে দেখা যায় না, হ্যাঁ, ওয়েভের কারণে অনেক সময় দেখা যায় না। তো যতক্ষণ ওনারা দেখছেন হয়তো অলরেডি নিয়ার বাই। আর যদি কোনো ফিশিং বোট থাকে, যদি কোনো মাদার বোট থাকে, তাহলে সেগুলোকে আইডেন্টিফাই করাটা একটু মুশকিল, হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে একই সাইজের ফিশিং বোট হয়তো ওখানে মাছ ধরতেছে, আবার হয়তো পাইরেট বোটও আছে ওর মধ্যে, যার কারণে ওভাবে আইডেন্টিফাই করা বা ওইভাবে ইন্ডিভিজুয়াল একটা একটা করে দেখাটা মুশকিল, যেহেতু অনেক অনেক বোট থাকে। এটা আসলে একটা মানে আনএক্সপেক্টেড ঘটনা। এখন এটার থেকে সবার শিক্ষা নিতে হবে। রিয়েলি এই ধরনের সিচুয়েশনের মধ্যে কেউ পড়ে, ইউ ক্যানট এক্সপেক্ট যে আমার প্রত্যেকটা ক্রু 100% তাদের কাছ থেকে আপনি সেই রিয়াকশনটা পাবেন যেটা আপনি ড্রিলে পান, সেটা কিন্তু এটা সম্ভব না। অনেকে বেশিরভাগই প্যানিক করে। হ্যাঁ, বেশিরভাগই প্যানিক হয়ে যাবে। অ্যাটাকের আগে আপনি যা যা পদক্ষেপ নেয়ার আপনি যদি নিতে পারেন তাহলে ঠিক আছে, বাট যখন ওরা খুব ক্লোজ আসে, যখন ওরা ওই যে বেয়ে উঠতেছে বা জাহাজের কাছে, তখন আসলে কিছু করার থাকে না ওই সিচুয়েশনে, যেহেতু নাবিকরা নিরস্ত্র। যতই বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস বলি, যাই বলি না কেন, জাহাজের সব থেকে মানে পাইরেসির এগেনস্টে যদি আপনি কোনো মানে এই আমগার্ডটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমগার্ড থাকলে বাকি আর কোনো কিছু প্রয়োজন নাই। ব্যাক ইন 2010-এ যখন এমভি জাহানমণিকে যখন হাইজ্যাক করা হয়েছিল, তখন কিন্তু মানে ওই সময়ে মার্চেন্ট ভেসেলে ট্রাভেল করতেন বা যারা থাকতেন, তারা আসলে নিজেদের পার্সোনাল আর্ম ক্যারি করতে পারতেন, কিন্তু এখন এই সিস্টেমটা নেই, মানে অ্যালাউ করে না, এখন এটা নিষেধ। এখন পার্সোনালি কেউ যদি আর্মস ক্যারি করতে চায় এটা নিষিদ্ধ। কিন্তু লাস্ট ইয়ারের শেষের দিকে আমরা জানতে পেরেছি যে সিকিউরিটি টিম আর্ম ফোর্সেস নিতে পারবে সাথে, যাদের নিজস্ব আর্মস থাকবে। সো এই টিম না নিয়ে আসলে সমুদ্র পথে যাত্রা করাটা কতটুকু যৌক্তিক বলে মনে করেন? ওই যে আবার সেম কেস এখানে আসতেছে যে ডিস্টেন্স, রিস্ক ফ্যাক্টর, যেহেতু অনেক দিন যাবত অ্যাটাক হয়নি,
তারপরে যেহেতু অনেক দূর দিয়ে যাচ্ছে, আবার আমি মানে শুধু বললাম যে আমগার্ড নিয়ে নিলাম, ব্যাপারটা তা না। এটার জন্য কিছু স্পেশাল জায়গা আছে, স্পেশাল পোর্ট আছে, তাহলে জাহাজটাকে আবার সেই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আপনি একটা পণ্য এক দেশ থেকে আরেক দেশে যখন নিয়ে যাচ্ছেন, আপনি আপনার আর্মগার্ড কস্ট, আপনার ফিউল কস্ট, আপনি অন্য কোনো পোর্ট হয়ে যাচ্ছেন, তাহলে আপনার কস্ট এদিকে যত বাড়তেছে, আপনার জাহাজের যে পণ্য, সেই পণ্যের দাম তত বাড়তেছে। এগুলো আসলে কমার্শিয়াল দিকটা জাহাজ মালিক বুঝবে, চার্টারার তারা বুঝবে। তো এখন ক্যাপ্টেন যদি বলে যে না, আমি আমগার্ড ছাড়া যাব না, বা আমি এই বন্দর থেকে এই বন্দরে এই রুটে আমি যাব না, তাহলে সেটা কেস ডিফারেন্ট। তাহলে দ্যাট ডিপেন্ডস অন ক্যাপ্টেন অ্যান্ড অলসো কোম্পানি। আমরা জানি এমভি আবদুল্লাহর সাথে কি হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জলদস্যুর আক্রমণ থেকে বাঁচতে আসলে আমাদের কি করণীয়? মোটা দাগে বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস। জাহাজ যদি এইরকম পাইরেসি এরিয়ায় যায়, তাহলে রিজার্ভায়ার, ওয়াটার ক্যানন, এক্সট্রা লুকআউট, তারপরে আরও যা যা ওখানে বেস্ট প্র্যাকটিস বলা আছে সেগুলো তো অবশ্যই, বাট মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আর্মগার্ড। রিস্ক অ্যাসেসমেন্ট করাটা তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত? অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সেকেন্ড মেট তিনি রুট প্ল্যান করেন জাহাজে, তিনি রুট প্ল্যান করার পরে ক্যাপ্টেনকে দেখাবেন। তারপরে ক্যাপ্টেন যদি অ্যাপ্রুভ করেন, তাহলে সেই রুটে যাওয়া হবে। অনেক সময় ক্যাপ্টেন কোম্পানির সাথে উনি আলোচনা করবেন যে আমরা এই রুটে যাব, এই রিস্ক থাকতে পারে। তারপরে এটা ক্যাপ্টেন এবং কোম্পানির ডিসিশন। ধরুন যখন একটা জাহাজে অলরেডি অ্যাটাক হয়েছে, তো এরপর ক্যাপ্টেন কিংবা অন্যান্য ক্রু যারা থাকেন তাদের আসলে কি করণীয়? চেষ্টা করতে হবে যে আশেপাশে কোনো নৌবাহিনীর জাহাজ, কোস্টগার্ড, তারপরে এদিকে ইউকেএমটিও আছে, তাদের সাথে যোগাযোগ করার। কারোর সাথে যদি যোগাযোগ করা যায় তাহলে এটা বেস্ট। এবং জাহাজের যে আমাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে, ওখানে ডিস্ট্রেস সিগন্যাল পাঠানো যায়। তো যতভাবে সম্ভব ডিস্ট্রেস সিগন্যাল দিতে হবে। ওখানে ভিএইচএফ আছে, এমএফএইচএফ আছে, জিএমডিএসএস, বিভিন্ন ইকুইপমেন্ট, মানে মোট কথা অথরিটিকে জানানো। হ্যাঁ, তারপরে এসএসএস আছে, শিপ সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম, যতভাবে সম্ভব সবাইকে জানানো যে উই আর আন্ডার অ্যাটাক। এইটুকু পর্যন্ত করা যাবে, মানে যখন আমরা নিশ্চিত একদম যে অ্যাটাক হয়ে গেছে। এর বাইরে আর কিছু করার নেই, জাস্ট উই হ্যাভ টু ইনফর্ম অ্যান্ড ওয়েট ফর দ্য শোর অ্যাসিস্ট্যান্স। আর যদি কমিউনিকেশন এস্টাবলিশ হয়ে যায়, দেন এভরিওয়ান শুড গো টু সিটাডেলে যে ওয়েট করতে হবে আনটিল ফার্দার অ্যাসিস্ট্যান্স কাম। সিটাডেলে থাকলে অন্তত কিছুটা সময় ওখানে পাওয়া যাবে। যদি 1 ঘন্টা বাই টাইম। এমভি আবদুল্লাহ কি কোনোভাবে এই পাইরেসিটা অ্যাভয়েড করতে পারতো কিনা, কি মনে হয় আপনার? না, ওই সিচুয়েশনে আসলে এমভি আবদুল্লাহর কোনো কিছু করণীয় ছিল না। ওই যেটা বললাম, যে যদি করা যেত তাহলে আর্লি। আর শেষ পর্যন্ত আমরা যতটুকু দেখছি ভিডিওতে, ওই সিচুয়েশনে আসলে কিছু করার নাই। নিজে কখনো জিম্মি হওয়ার এক্সপিরিয়েন্স কি আছে? না, আমার কখনো এক্সপিরিয়েন্স নাই, আমি এই ধরনের এক্সপিরিয়েন্স চাইও না। এগুলো আসলে ভালো না। পাইরেসি নিয়ে আসলে আমাদের সংবাদ মাধ্যমে কিছু উল্টাপাল্টা খবরও আসছিল আর কি, আপনারা হয়তো দেখে থাকবেন। যে মানে একটা সময় আমি দেখলাম যে মানুষ এটাকে অনেকটা জোক ভাবতেছে, বাট ইটস এ ভেরি ভেরি সিরিয়াস ইস্যু। ওদের ফরম্যাট আসলে সেম, জাহাজ হাইজ্যাক করবে, ওদের এরিয়াতে নিয়ে যাবে, মুক্তিপণ দাবি করবে, টাকা দিবেন, জাহাজ ফেরত নিয়ে চলে আসবেন। এই সেম ফরম্যাটে ওরা করে। এই যে মুক্তিপণের যে বিষয়টির কথা বলছিলেন, জিম্মি নাবিক কিংবা জাহাজকে ফিরিয়ে আনার জন্য আসলে মুক্তিপণ ছাড়া কি অন্য কোনো উপায় আছে? উপায় বলতে, যদি সামরিক অভিযান চালানো হয় সেটা সম্ভব, কিন্তু ওই যে হাই রিস্ক আর কি। এখন এই কেউ তো চাইবে না এইভাবে রিস্ক নিতে, কারণ ওরা বাই এনি চান্স যদি কারো ক্ষতি করে ফেলে, জিম্মি কারো ক্ষতি, তাহলে তো সেটা কিছু করার থাকবে না তখন। কিছু করার থাকবে না। যখন একটা জাহাজ কিংবা নাবিকদেরকে যখন জিম্মি করা হয়, তখন তাদের ফ্যামিলির উপর কিন্তু একটা টেনশন কাজ করে। সো ওই অবস্থায় ফ্যামিলির রোলটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে এখানে ধৈর্য ধরা ছাড়া কিছু করার নাই, ওনাদের জন্য দোয়া করা ছাড়া কিছু করার নাই। আর ফ্যামিলি অবশ্যই তাদের উচিত টাইম টু টাইম জাহাজ ওনারের সাথে যোগাযোগ রাখা, ম্যানেজমেন্টের সাথে। এতক্ষণ অনেক সিরিয়াস আলোচনা করলাম। ইনফ্যাক্ট এই সিরিয়াস আলোচনার মাধ্যমে
আপনার থ্রুতে আমি এবং আমাদের অডিয়েন্স অনেক কিছু জানতে পেরেছে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তবে শেষ করার আগে আপনার একটি গান শুনতে শুনতে আমরা বাড়ি যেতে চাই, প্লিজ। আচ্ছা, আমি অল্প করে 4 লাইন গাই। আমার অবস্থা খুবই খারাপ, এখনও ঠান্ডা লাগা ঠিক হয়নি। আর আমার এমনই হয়, যখনই গান গাওয়ার কোনো বিষয় আসে তখনই আমার গলা খারাপ হয়। নয়ন সরসে কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসে কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে।